আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। 2023 সালের 7 অক্টোবর হামাসের অভূতপূর্ব হামলার পর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়, যা দ্রুতই মানবিক বিপর্যয়ে পরিণত হয়। প্রায় 2 বছরব্যাপী ধ্বংসযজ্ঞ, গণহত্যা ও অবরোধের পর অবশেষে 2025 সালের 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে অক্টোবরের শেষ সপ্তাহে আবারও উত্তেজনা বাড়তে থাকে, যখন ইসরায়েল একাধিক বিমান হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে। এই পরিস্থিতিতেই কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি ঘোষণা দেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং সব পক্ষই তা বজায় রাখতে আগ্রহী। তার এই বক্তব্য শুধু কূটনৈতিক আশাবাদ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার সর্বশেষ অবস্থা এবং ক্রমাগত আশাভঙ্গের চিত্র জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। 2 বছরব্যাপী ইসরায়েলি অভিযানে গাজার অবকাঠামো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। জাতিসংঘের তথ্যমতে 2023 থেকে 2025 সালের মধ্যে গাজায় প্রায় 70,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। পানি, বিদ্যুৎ, চিকিৎসা সব মৌলিক সেবা ভেঙে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টায় এক অস্থায়ী যুদ্ধবিরতির সূচনা হয়। শর্ত ছিল হামাস তাদের হাতে থাকা জীবিত সব বন্দীকে মুক্তি দেবে, ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। ইসরায়েল হলুদ রেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করবে এবং আন্তর্জাতিক তদারকিতে মানবিক সহায়তা প্রবাহ অব্যাহত থাকবে। এই চুক্তি ছিল মধ্যপ্রাচ্যে একটি আশার আলো, অন্তত কাগজে কলমে। কিন্তু বাস্তবে ইসরায়েলের আক্রমণাত্মক নীতি এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত মানদণ্ড চুক্তির স্থায়িত্বকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে। কাতার দীর্ঘদিন ধরেই হামাস ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সেতু বন্ধনের কাজ করে আসছে। হামাসের রাজনৈতিক নেতৃত্বের একটি বড় অংশ দোহায় অবস্থান করে, যা ইসরায়েলের সঙ্গে আলোচনায় কাতারকে এক অনন্য অবস্থানে নিয়ে গেছে। শেখ মোহাম্মদ আল সানি নিউ ইয়র্কের কাউন্সিল অন ফরেন রিলেশনসে বক্তৃতায় বলেন, 2 পক্ষই স্বীকার করেছে যে যুদ্ধবিরতি টিকে থাকা উচিত। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় বিষয়টি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। তার এই বক্তব্য শুধু আশাবাদী নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে কাতারের বাস্তববাদী ভূমিকার স্বীকৃতি। 2024 সালের শেষের দিকে কাতারে হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলের বিমান হামলার ঘটনাও ঘটেছিল, যেখানে এক কাতারি নিরাপত্তারক্ষী নিহত হন। এই হামলা কাতারের জন্য ছিল এক গেম চেঞ্জার। শেখ মোহাম্মদ বলেন, এই হামলা শুধু কাতারের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য এক সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র বুঝেছে ইসরায়েল এমন এক লাল রেখা অতিক্রম করেছে যা আগে কখনো হয়নি। ইসরায়েল দাবি করছে গাজায় তাদের বিমান হামলা ছিল প্রতিশোধমূলক পদক্ষেপ, কারণ হামাস যোদ্ধাদের গুলিতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়। কিন্তু ঘটনাস্থল ছিল তথাকথিত হলুদ রেখার ভেতরে, যা যুদ্ধবিরতির চুক্তি অনুসারে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে থাকা উচিত ছিল। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মাত্র এক রাতের হামলায় 104 জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে 46 জন শিশু এবং 20 জন নারী। এই সংখ্যাটি শুধু পরিসংখ্যান নয়, বরং যুদ্ধবিরতির নৈতিক ভিত্তির উপর আঘাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, আমরা চুক্তি মানছি, তবে আমাদের সৈন্যদের উপর হামলা হলে আমরা চুপ করে থাকব না। এই বক্তব্য থেকেই বোঝা যায় ইসরায়েল যুদ্ধবিরতিকে আসলে একটি কৌশলগত বিরতি হিসেবে ব্যবহার করছে, শান্তি নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কেউ যুদ্ধবিরতি নষ্ট করতে পারবে না। হামাস যদি গুলি চালায়, ইসরায়েল প্রতিক্রিয়া জানাতে পারে, এটি স্বাভাবিক। এই বক্তব্য স্পষ্টত দ্বৈত মানদণ্ডের প্রতিফলন। একদিকে তিনি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার কথা বলছেন, অন্যদিকে ইসরায়েলের সামরিক প্রতিশোধকে সমর্থন করছেন। ট্রাম্প প্রশাসন আসলে ইসরায়েলের নিরাপত্তা নীতি ও মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র 2024 সালে ইসরায়েলের গাজা অভিযানে প্রকাশ্যে সমর্থন দিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক সমালোচনা ও মুসলিম বিশ্বের চাপের মুখে তারা শান্তি মধ্যস্থতার ভূমিকা নিতে বাধ্য হয়।
হামাস বারবার বলেছে যে তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে এবং অপরাধী গোষ্ঠীর হাতে সংঘটিত ঘটনার দায় তারা নিচ্ছে না। তাদের বক্তব্য, ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপই চুক্তি ভাঙার মূল কারণ। আমরা যুদ্ধবিরতি মানতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্লেষকরা মনে করেন হামাস এখন সামরিকের চেয়ে রাজনৈতিক কৌশলে বেশি মনোযোগী। তারা জানে আন্তর্জাতিক সমর্থন অর্জনের জন্য কূটনৈতিক সংযম জরুরি। গাজার সাধারণ মানুষের জন্য যুদ্ধবিরতির মানে ছিল অবরোধের ফাঁক দিয়ে কিছুটা শ্বাস নেয়া, কিন্তু বাস্তবে বোমা পড়ছে শরণার্থী শিবিরে, ঘরবাড়ি ধ্বংস ও পানি খাবারের সংকট চলছে আগের মতোই। গাজার বাসিন্দা ইসমাইল জায়দা তার ৩ সন্তান ও ২৫ সদস্যের পরিবার পশ্চিম গাজার তাঁবুতে থাকেন। তিনি বলেন, রাতে আবারও বিস্ফোরণের শব্দ শুনলাম, মনে হচ্ছিল যুদ্ধ আবার শুরু হয়েছে। এই বক্তব্য গাজার বাস্তবতাকে তুলে ধরে। যুদ্ধবিরতি কাগজে আছে, বাস্তবে নয়। চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা হল ইয়েলো লাইন, যা গাজার অভ্যন্তরে একটি সীমারেখা যার বাইরে ইসরায়েলি বাহিনী অবস্থান করতে পারবে না। কিন্তু গত কয়েক সপ্তাহে দেখা গেছে ইসরায়েল নিয়মিত এই সীমা অতিক্রম করছে, বিশেষত রাফা ও খান ইউনিস এলাকায়। ইসরায়েলি গণমাধ্যম কান জানায় নেতানিয়াহু সেনাবাহিনীকে হলুদ রেখার ভেতরের কিছু এলাকা পুনর্দখলের নির্দেশ দিয়েছেন। এটি কেবল যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং এক নতুন সামরিক কৌশলের ইঙ্গিত। ইসরায়েল হয়তো ধীরে ধীরে স্থায়ী উপস্থিতির যুক্তি তৈরি করতে চাইছে। আন্তর্জাতিক রেড ক্রস এক বিবৃতিতে জানিয়েছে, মিথ্যা মরদেহ উদ্ধারের ঘটনাটি অগ্রহণযোগ্য। যখন শত শত পরিবার তাদের প্রিয়জনের খবরের জন্য অপেক্ষায়, তখন এমন নাটকীয়তা চুক্তির বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করে। এই বিবৃতি মূলত ইসরায়েলের অভিযোগের প্রতিক্রিয়া, যেখানে তারা বলেছিল হামাস নাকি নাটক সাজিয়েছে মৃতদেহ ফেরানোর নামে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে চুক্তির গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। এই যুদ্ধবিরতি শুধু গাজা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির পরীক্ষাগার। একদিকে কাতার, তুরস্ক ও মিশর শান্তি প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে, অন্যদিকে ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি গোষ্ঠী পরিস্থিতিকে ঘিরে কৌশলগত অবস্থান নিচ্ছে। ইসরায়েলকে ঘিরে এখন একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে। আরব বিশ্বে বিভাজন বেড়ে গেছে। কিছু রাষ্ট্র যেমন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে, আবার কাতার, কুয়েত ও আলজেরিয়া সরাসরি নিন্দা করছে। যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক পরিসরে ভাবমূর্তি হারাচ্ছে, আর রাশিয়া ও চীন এখন আরব অঞ্চলে শান্তির মধ্যস্থতাকারী হিসাবে জায়গা করে নিচ্ছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি আসলে এক অস্থায়ী রাজনৈতিক শ্বাসরোধ। যতদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন বজায় রাখবে, ততদিন গাজায় স্থায়ী শান্তি সম্ভব নয়। কাতার, মিশর ও তুরস্ক একসঙ্গে টেকসই শান্তি কাঠামো প্রস্তাব করেছে, যেখানে গাজায় আন্তর্জাতিক তদারকিতে অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথা বলা হয়েছে। কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে, কারণ তাতে হামাসের রাজনৈতিক ভূমিকা স্বীকৃতি পাবে। গাজায় আজও বোমা পড়ছে, শিশুদের কান্না থামছে না। তবুও কাতার বলছে যুদ্ধবিরতি টিকে আছে। এই ঘোষণার মধ্যেই লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের কূটনীতির জটিল বাস্তবতা। একদিকে কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে শান্তি রক্ষা করছে, অন্যদিকে ইসরায়েল সেই যুক্তরাষ্ট্রের ছায়াতেই আক্রমণ চালাচ্ছে। হামাস যুদ্ধবিরতি মেনে চললেও ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আঘাত হানছে নিরীহ মানুষের উপর। অর্থাৎ এই যুদ্ধবিরতি আসলে এক অসামান্য শান্তির ভান, যেখানে প্রতিটি বিস্ফোরণ রাজনৈতিক বার্তা বহন করছে, প্রতিটি মৃত্যু কূটনৈতিক নীরবতার ফল। তবুও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের কথায় একটুখানি আশার সুর আছে। আমরা যুদ্ধবিরতিকে রক্ষা করব, কারণ প্রতিটি শিশুর জীবনের চেয়ে বড় কোনো কূটনীতি নেই। এই বাক্যটি আজ গাজার ধ্বংসস্তূপের মধ্যেও মানবতার সর্বশেষ প্রতিধ্বনি হয়ে আছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।